নমস্কার, আমি বানিদি। মন প্রাণী হিলিং সেন্টারের পক্ষ থেকে বানিদি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানায়। আর ওপারে যারা বসে আছেন তারা আমার অসংখ্য ভালোবাসা নেবেন, কারণ আপনার জন্য বা আপনাদের জন্যই কিন্তু আমি আজকে এই সিটটায় বসে আছি। আপনারা না থাকলে কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই, বা আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আজকে দীর্ঘ 25 বছর এই সৃষ্টি টিভির এই সিটটাতে আমি বসে কিন্তু প্রোগ্রাম করছি বা আপনাদেরকে ভালো রাখতে পারছি। এবং আপনাদেরকে ভালো কতটা রাখতে পেরেছি সেটা আপনারা আজকে জানাবেন। আজকের দিনটা আপনাদের লাইভ অনুষ্ঠান, সেখানে আপনাদের যত প্রবলেম আছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করুন। খালি একটাই কথা বলার, এখন আমাকে মোবাইলে ফোন করবেন না, পাবেন না। আপনারা এখন সিসিটিভির যে দুটো নাম্বার রয়েছে সেই নম্বরে প্রথম থেকে চেষ্টা করুন, আপনারা নিশ্চয়ই পাবেন। এবং সেখানে আপনি ফোন করতে পারেন, আপনার এই বার্থ চার্ট নিয়ে ফোন করতে পারেন, আপনার স্কিন হেয়ার নিয়ে ফোন করতে পারেন, বা আপনার যদি অন্যান্য কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়েও আমার সঙ্গে কথা বলতে পারেন। বাস্তুর প্রবলেম থাকলেও আমার সঙ্গে কথা বলতে পারেন। চাকরি সংক্রান্ত কথা নিয়ে কথা বলতে পারেন, বিয়ে সংক্রান্ত নিয়ে কথা বলতে পারেন, ক্যারিয়ার সম্পর্কে নিয়ে কথা বলতে পারেন। আপনার যা মনে আসে, যে সমস্যাটা আপনার কাছে আছে, আমি সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। বা সমস্যাটার সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে সেইটা কিন্তু আগে জানতে হবে। তা নাহলে কিন্তু আজকে এই জ্যোতিষী, কালকে ওই জ্যোতিষী, কালকে অমুক জ্যোতিষী, সবার কাছে হাতড়ে বেড়াতে হবে। তা নাহলে আপনি কিন্তু তার রেজাল্ট কোনোটাই খুঁজে পাবেন না। তা আমরা রেকির পাঠশালা অনুষ্ঠানটা যে শুরু করেছিলাম কত বছর হয়ে গেল বলুন তো। এবং চক্র ব্যালেন্সিং, আপনাদেরকে মেন একটা জিনিস আমি শেখানোর চেষ্টা করেছি, যে আপনাদের 7টা চক্র আছে, সেই চক্রটাকে ব্যালেন্সিং করতে হবে। এই চক্র ব্যালেন্সিং এর জন্য আমাদের যেমন বীজমন্ত্র পাঠ করতে হবে, তেমনি আমাদের মেডিটেশন করতে হবে। অথবা আমরা ক্রিস্টাল পড়তে পারি, হাতে যে ক্রিস্টালগুলো পড়েছি এগুলো কিন্তু আমাদের এনার্জাইজ করে আমরা আমাদের চক্রগুলোকে ব্যালেন্স করতে পারি। অনেকে বলবেন যে আমাদের এত সময় নেই যে বীজ মন্ত্র কখন চ্যান্ট করব। যদি বীজ মন্ত্র চ্যান্ট করার সময় না থাকে তাহলে কিন্তু তার রাস্তা কিন্তু উল্টো বেরিয়ে গেছে। যদি আমি না চ্যান্ট করতে পারি, আমি 7টা চক্রের জন্য 7টা ক্রিস্টালের টাম্বল বলা হয়, মানে টুকরো, এরকম টুকরো পাওয়া যায়। সেই টুকরো এইটা আমি এই 5টা আঙুলে ধরবো, আর এখানে 2টো আঙুলে ধরবো, ধরে রেখে আমি শুধু বসে থাকবো। এবং বসে থাকবো 5 মিনিট। বসে থাকলে আমার কি হবে, আঙুলের টিপগুলো দিয়ে, এই যে টিপগুলো রয়েছে না, এই টিপের মাধ্যমে আমার শরীরে কিন্তু এনার্জিটাকে আমি কালেক্ট করতে পারবো। এবং আমার চক্রগুলো মনে মনে, ওই 5 মিনিট যে বসবেন তার মনে মনে বীজ মন্ত্রগুলো তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, সেই বীজ মন্ত্রগুলো আপনারা বলতে থাকবেন। দেখবেন যে আপনাদের চক্রগুলো ব্যালেন্স হয়ে গেছে। এবং তার সাথে যেটা করবেন, যদি কারোর বেশি ড্যামেজ থাকে তখন আমরা তাকে বলবো যে ক্রিস্টালটা পড়ো ভাই, ক্রিস্টালটা পড়লে অনেক বেশি ভালো থাকতে পারে। এবার বলবেন যে স্টোন পড়বো না ক্রিস্টাল পড়বো, দুটোর মধ্যে অনেক তফাৎ। বলছে স্টোন হচ্ছে আমাদের মাটির নিচে অনেক গভীরে থাকে, আর ক্রিস্টাল যেটা থাকে আমাদের মাটির লেয়ার থেকে 3000 মিটারের মধ্যে লেয়ারের মধ্যে ক্রিস্টাল থাকে। কাজে দুটোই খনিজ জিনিস, কিন্তু একটা একটু কম ভঙ্গুর, একটা একটু বেশি ভঙ্গুর। স্টোন হচ্ছে অনেক বেশি স্ট্রং, আর ক্রিস্টাল হচ্ছে অনেক বেশি সফট। দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, এবং কাজ হবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট আপনি পাবেন ওটাতে। কিন্তু নির্ভর করছে কার হাত দিয়ে আপনি নিচ্ছেন, সে কতটা শক্তিমান। শক্তিমান মিনস এই না যে বাহুবল, সে কতটা সাধনা করে এবং কতটা তাকে এনার্জাইজ করে দিতে পেরেছে, তার উপর ডিপেন্ড করছে যে আপনার ক্রিস্টালটা কত তাড়াতাড়ি কাজ করবে। একটা পাইরাইট আপনি কিনলেন, মানি ম্যাগনেট বলে এখন বাজারে খুব চলছে, মানি ম্যাগনেট বিভিন্ন রকমের পাথর দিয়ে তৈরি করে দিচ্ছে মানি ম্যাগনেট। অ্যাকচুয়ালি মানি ম্যাগনেটটা কি? পাইরাইট। আমি যদি শুধু পাইরাইট না নিয়ে পাইরাইটের সঙ্গে সমস্ত পাঞ্চ করে বিক্রি করে দিলাম সস্তায়, সেল দিচ্ছি মানি ম্যাগনেট, আমার কাজ হবে না। আমি যদি শুধু পাইরাইটই নেব, তাহলে পাইরাইটই নেব মানি ম্যাগনেটের জন্য, এবং সেইটাকে
র ফর্মে আপনারা যদি মনে হয় ওটাকে এনার্জাইজ করান একটা বিশিষ্ট কাউকে দিয়ে যে এই বিষয়ে দক্ষ, তাহলে আপনি দেখবেন যে এখান থেকে আপনি বেনিফিট পাচ্ছেন এবং আপনি রিয়েলি আপনি আপনার টাকার সোর্স আসবে এবং আপনার যে অসুবিধাটা হচ্ছিল, টাকা আটকে যাচ্ছিল বা টাকা আসছিল না, আপনি দেখবেন কোথা থেকে না কোথা থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস হলো, যদি আপনি মনে করুন যে আপনি পড়তে পারছেন না, অনেক জায়গায় অনেক অফিসে অ্যালাউ করে না, স্কুলে অ্যালাউ করে না, বা অনেকে পড়তে চায় না, ভালো লাগে না তাদের হাতের মধ্যে এরকম পড়তে, তারা কি করবেন, তারা এই টাম্বলগুলোকে কিনে নিয়ে, এটা কত ওজনের কিনবেন সেটা আপনার বডি ওয়েটের উপর ডিপেন্ড করছে, কিনে নিয়ে আপনি একটা কাঁচের বাটিতে ভিজিয়ে রাখুন, ভিজিয়ে রেখে সকালবেলা উঠে জলটা খান। ওই যে খনিজ পদার্থের যে জলটা আপনার শরীরে গেল, সেইটা কিন্তু প্রত্যেকটা চক্রের জন্য আলাদা আলাদা, এবং সেইটাকে মিশিয়ে আপনি যদি জলটা খান, তাহলে আপনি দেখবেন যে আপনি কিন্তু আপনার চক্রগুলোকে ব্যালেন্স করছেন এবং আপনি আপনার প্রবলেম থেকে কতটা তাড়াতাড়ি বেরিয়ে আসছেন। আমি যদি বলি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা সাধারণত রোজ কোয়ার্টজ দিয়ে থাকি। রোজ কোয়ার্টজ অনেক রকমের পাওয়া যায়, 147 টাকাতেও রোজ কোয়ার্টজ পাওয়া যায়, আবার 1500 টাকাও রোজ কোয়ার্টজ পাওয়া যায়, 3000 টাকাও রোজ কোয়ার্টজ পাওয়া যায়। এবার আপনি কোনটা কিনবেন? আপনি আপনি দেখবেন যে অনলাইনে সস্তা যেটা আছে সেটা কিনবেন, সেটা পুঁতি দিল না অ্যাকচুয়ালি ক্রিস্টাল দিল, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। কাজেই সেইটা বুঝে আপনাকে নিতে হবে, একটা মিডিয়াম একটা দামের মধ্যে আপনি নিলেন, এবং সেটাকে যখন এনার্জাইজ করে দেওয়া হবে, তখন আপনার রিলেশনশিপে যে ঝগড়াঝাটি হচ্ছিল, অশান্তি হচ্ছিল, মিলমিশ হচ্ছিল না, আপনি দেখবেন যে সেটা খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, আমার ক্ষেত্রে 2 মাস আগে একটি ঘটনা ঘটেছিল। একজন হঠাৎ দুপুরে আমাকে ফোন করে বললেন যে তার অফিসে, তার স্ত্রী ফোন করেছিলেন যে অফিসে প্রচন্ড ঝামেলা হচ্ছে, ওইখানে ও মনে হচ্ছে টিকতে পারবে না ম্যাডাম, ওকে চাকরিটা আজকেই ছেড়ে দিতে হবে। তাহলে কেন? একটা চাকরি না পেয়ে ও কেন চাকরি ছেড়ে দেবে? তোমার সংসার চলবে কি করে? বলছে সেটা আমি জানি না, কিন্তু ও অ্যাডামেন্ট ও চাকরি ছেড়ে দেবে। আমি তাকে ইনস্ট্যান্টলি, আমি এখানে বসে তার চক্র ব্যালেন্সিং করলাম ডিস্টেন্সে। তোমরা নিশ্চয়ই জানো যে রেকিতে আমরা ডিস্টেন্সে হিলিং করে থাকি। আমি ডিস্টেন্সে হিলিং করে তাকে 2 দিনের মধ্যে আমি একটা ক্রিস্টাল তাকে পাঠালাম, এবং তাতে লাভটা কি হলো, ও সেদিন তো শান্ত হয়ে গেলই, প্লাস যেটা হলো ওই যে ক্রিস্টালটা ওর হাতে গেল, ও একটা ভালো চাকরি পেয়ে গেল, ভালো কোম্পানিতে অফার পেয়ে গেল, ওকে ওখানে টিকতে হলো। কিন্তু সেই সময়টা যদি ওকে আমি না আটকাতাম, তাহলে কিন্তু ওর কি হতো, 1 মাসের স্যালারি টোটালি বন্ধ হয়ে যেত, তারপরে কবে চাকরি পেত তার ঠিক নেই। কাজে এই ফিলিংস গুলো রেকি কিন্তু আমাদেরকে করিয়ে দেয়। একজন যখন ফোন করলো আমাদেরকে, তখন আমার ভেতরে সেই অনুভূতি বা সেই ইনটিউশন কাজ করবে যে সেই মানুষটাকে কি করে বাঁচাবো। এরকমও হয়েছে, আপনারা শুনেছেন, আপনাদের কাছে গল্প করেছি যে এমন হাজবেন্ড ওয়াইফে মারামারি শুরু হয়েছে যে মার্ডার হয়ে যাবে। আমি সেখানে রাত্রি 12টার সময় কাজ করে তাদেরকে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে একজনকে নাইট ডিউটিতে পাঠিয়ে দিয়েছি, একজনকে বাপের বাড়িতে পরের দিন পাঠিয়ে দিয়েছি। দুজনকে ডিটাচমেন্ট করে দেওয়ার পর ক্রিস্টাল দেওয়া হলো এবং হোম যজ্ঞের মাধ্যমে তাদেরকে আবার মিলন ঘটিয়ে তারা সুন্দরভাবে বাস করছে। এটাই হচ্ছে রেকির খেলা। হ্যালো হ্যালো ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে সুব্রত চৌধুরী বলছি। আমরা জানতে চাইছিলাম বিয়ের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, সুব্রত কি বলেন? সুব্রত চৌধুরী। চৌধুরী, আচ্ছা। আপনি ডেট অফ বার্থের প্রথম তারিখটা কি বলুন একটু? 4/1/1994। আচ্ছা, 4/1/1994। আচ্ছা, নাই, হ্যাঁ বলুন। বিয়ের ব্যাপারটা জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনি তো বিয়ের চেষ্টা করছেন, হ্যাঁ। দেখাশোনা হচ্ছে, কিন্তু দু একটা কেটে যাচ্ছে না? ঠিক ঠিক ঠিক। দু একটা কেটে যাচ্ছে মানে আপনার বাড়িতে মা বাবা আছেন? আমার স্ত্রী, আমি আর ছেলে। আচ্ছা, তাহলে আপনি কার বিয়ে দেবেন? আমি ছেলের সম্বন্ধে, আমি ছেলের আচ্ছা বাবা বলছি। আচ্ছা, ছেলের বাবা বলছেন, আচ্ছা। এবার দেখুন, এখন হচ্ছে কি বলুন তো, মেয়ের মায়েরা না সবার আগে দেখে
যে শ্বশুর শাশুড়ি নেই কোথায় সেইখানটা বিয়ে দেবো, বুঝতে পেরেছেন? এইটা কিন্তু সবার আগে দেখে যে শ্বশুর শাশুড়ি আছে, আবার তার মা বাবাও আছে, এইটা দেখলে পরেই পিছিয়ে যায়। নিউক্লিয়ার ফ্যামিলি চায় তারা, মানে তারা আলাদা থাকবে এইরকম মানসিকতা, কিন্তু সবাই না তাই বলে। কিন্তু আপনার ছেলের জন্ম তারিখ অনুযায়ী আপনার ছেলের এতে কিন্তু একটু, আপনার ছেলে যেখানেই সার্ভিস করুক না কেন, ওর কিন্তু একটু গুপ্ত শত্রু আছে। একটু গুপ্ত শত্রু বলতে অফিস কলিগের মধ্যেই আছে, একটু জেলাস ফিল করে ওর সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, হতে পারে, শুধু মাঝে মধ্যে বলে। হ্যাঁ, একটু জেলাস ফিল করে শুধু না, আপনার ছেলে খুব নিষ্ঠাবান এবং ও খুব ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করে এবং সৎ ছেলে আপনার, এইটুকুনি বলতে পারি আমি। আমি ভুল বলছি কি ঠিক বলছি আমাকে বলবেন? না, আমি বাবা হিসেবে বলবো না, আমি তো বুঝতে পারি আমি পাড়ার প্রতিবেশী বা বন্ধু বান্ধব। না, এখানে দেখুন, আমি দেখতে পাচ্ছি ওর জন্ম তারিখটা দেখে, আমি আর কিছু দেখে বলছি না, বা আপনার যে ভাইব্রেশনটা পাচ্ছি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভীষণ ভালো। তা সেইখান থেকে আমি বলছি যে ওর কি হয়েছে, অফিস কলিগেই কেউ ওকে খুব হিংসা করে। তা সেইখানটা কেতুর কিছু উপাচার আপনি করুন, বা কেতুর একটা ছোট্ট করে হোম করিয়ে নেবেন, যেটাতে ওর বিয়ে দিতে কোনো অসুবিধা হবে না। তা নাহলে কি হবে, আপনি বিয়ের জন্য সম্বন্ধ করবেন, সব করবেন, বিয়ের পরে ওর চাকরি নিয়ে কিন্তু টানাটানি চলবে, তখন আবার একটা নতুন চাকরি খুঁজতে হবে। ও এমন করবে, আবার সেই যে ব্যক্তিটি ওর পেছনে লেগেছে না, সে আবার বসের কাছাকাছি। আপনি একটু যে ছেলেকে জিজ্ঞেস করবেন যে বসের খুব কাছের লোক সে। এবার কি হয়, বসের কান ভাঙাতে তো বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, এবার বস তো সবাই একরকম হবে না, আপনার আমার মতো হবে না। আপনি যেমন ব্যক্তি, আপনি কারোর কথা শুনবেন না, আপনি নিজে যাচাই করবেন যে এটা সত্যি না মিথ্যে। একটা ছোট্ট, এটা এমন কিছু খরচ সাপেক্ষ নয়, ছোট্ট করে কেতুর একটা হোম করে নিলে, হোম, কেতুর হোম যজ্ঞ একটা করে নিয়ে ওকে একটা প্রতিকার দিয়ে রেখে দিলে, আপনি তারপরে বিয়ে থা দিন, তাতে যে মেয়েটি আসবে সেও সুখী হবে এবং আপনিও ভালো থাকতে পারবেন। হ্যালো, হ্যালো, ঠিক আছে? হ্যাঁ, আপনি আমার মোবাইল নাম্বারটা রাখুন, আপনি পরে আমার মোবাইলে ফোন করবেন। না, আপনি আমার মোবাইল নাম্বারটা লিখে রাখুন, মোবাইলে কথা বলে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, একটু সাউন্ড সিস্টেমটা আপনারা একটু দেখবেন যে সাউন্ড সিস্টেমটা সত্যি শোনা যাচ্ছে না। আমি আপনাদেরকে বলছি, যারা শুনতে পাবেন না তারা যেটা করবেন, আমার ফোন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রলিং এ তো যাচ্ছেই, তাছাড়াও আমি ফোন নাম্বার বলে দিচ্ছি 9007348660। এই নাম্বারে আমাকে ফোন করবেন। আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, রাত্রি 10টা অবধি আপনারা ফোন করতে পারবেন, তারপরে পারবেন না, আমি ধরি না। আপনারা আমার সঙ্গে কথা বলে নেবেন কোনো অসুবিধা থাকলে, ঠিক আছে? আর সুব্রত বাবু, আপনাকে আমি মনে হয় বোঝাতে পেরেছি। আপনি এই ছোট্ট উপাচারটা করলে আপনার যে মেয়েটি আসবে সেও ভালো থাকবে এবং আপনার ছেলের চাকরির জায়গাটাও ভালো থাকবে, এবং নাহলে আপনার ফ্যামিলির মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে, আপনি দেখবেন ওটাতে ভালো থাকতে পারবেন। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, রেইকির কথা নিয়ে বলছিলাম, যে আমরা বিভিন্ন যে জিনিসগুলো, এই চক্রগুলোকে জাগ্রত করার জন্য বা চক্রগুলোকে ব্যালেন্স করার জন্য আমরা বলছিলাম যে এগুলো আপনাদের করা উচিত। বা আমরা তো নতুন একটা, আপনাদের এর আগের দিন আমি বলেছি যে যারা নাম লেখাতে চান তারা অতি অবশ্যই জুন মাসের লাস্ট উইকে, আমি পরের সপ্তাহে, আমি এর মধ্যে তারিখটা দিয়ে দেবো, জুন মাসের পরের সপ্তাহে লাস্ট উইক যেটা পড়বে, সেখানে কিন্তু আমরা মুদ্রা রেইকি বলে ক্লাস করাবো, একটা ওয়ার্কশপ করাবো, এবং সেখানে শুধু মুদ্রা রেইকি আপনারা শিখবেন না, তার সঙ্গে সুইচ কোড পাবেন, লামা ফেরা সম্বন্ধে জ্ঞান পাবেন, রেইকির যা যা সাবজেক্ট আছে সবকিছুই জ্ঞান নিয়ে আপনারা আসতে পারবেন। এবং একদিনের ক্লাস, কোর্স ফি মাত্র 701 টাকা। যারা নাম লেখাতে চান তারা অতি অবশ্যই আমার সঙ্গে নাম লিখিয়ে নেবেন। হ্যালো, 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 হ্যাঁ, কে বলছেন?
আপনি কৃষ্ণনগর থেকে বলছেন, খুব ভালো কথা। আপনি কার সম্বন্ধে জানতে চান তার নামটা বলুন। বললে হবে না, নাতির নামটা বলতে হবে। রূপম মহান্ত। কি হয়েছে রূপমে, কি হয়েছে বলুন? কত বয়স হয়েছে, 17 না 18? হ্যাঁ, 4 বছর বয়স হয়েছে। তাই বলুন আপনি, একটু কথাটা পরিষ্কার করে বলুন, আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, 13 বছর বয়স, ও বাড়ি থেকে বেরিয়ে যায়, আপনার কথা শোনে না, তাই তো? আপনি কে হন? আপনি কে হন? আচ্ছা, তাহলে তো আদর দিয়েছেন, আদর দিয়ে মাথায় তুলেছেন। আদর দিয়েছেন। দেখুন, পড়াশোনা করে না বললে ভুল কথা বলা হবে, পড়াশোনা করে কিন্তু সব সময় বই নিয়ে বসে না, তাই তো? বই নিয়ে সব সময় বসে থাকে না, এটাই আপনার মানে মানে অভিযোগ। দেখুন, আমি একটা পরিষ্কার কথা আপনাকে বলছি, ওর যেটা হচ্ছে ডিস্টার্ব, একটু মঙ্গল গ্রহ ডিস্টার্ব করছে, যার জন্য চঞ্চলতাটা রয়েছে এবং চন্দ্রের জায়গাটায় একটু গন্ডগোল আছে, যেটার জন্য ওর মায়ের সঙ্গে ওর মেলে না একদম। মায়ের কথা একদমই শুনতে চায় না। মা যদি ডান দিকে যেতে বলে ও বাঁ দিকে যায়, এবং বাবাকেও হয় কি, হ্যাঁ, বাবার কথা যদিও বা একটু শোনে, কিন্তু মায়ের কথা একদমই শুনতে চায় না। আপনি যেটা করবেন, আপনি ওর হাত দিয়ে ওকে একটু সাদা টাইপের জামা কাপড় পরানোর চেষ্টা করবেন, সাদা মিষ্টি কাউকে দান করাবেন, জল কাউকে দান করাবেন, এগুলো করাবেন ওকে ওর হাত দিয়ে। একটু জল দান করাবেন, বুঝেছেন? হ্যাঁ, আর চন্দ্রের মন্ত্র বলবেন। চন্দ্রের মন্ত্র কি লিখতে পারবেন? লিখতে পারবেন না। চন্দ্রের মন্ত্র আমার কাছ থেকে পরে জেনে নেবেন। ওই চন্দ্রের মন্ত্রটা ওর মাকে বলবেন 108 বার পাঠ করতে রোজ দিন, নিজে নিজে যখন বসবে ছেলের নাম করে। চন্দ্রের মন্ত্রটা বেশি কিছু না, আমি ছোট করে মন্ত্র বলে দিই, ওং চন্দ্রায় নমঃ, ওং চন্দ্রায় নমঃ, বা এর বড় মন্ত্র আছে কিন্তু, হ্যাঁ, ওং চন্দ্রায় নমঃ, হ্যাঁ, বা নমো চন্দ্রায় নমঃ, এইটা বলে আর ওকে দিয়ে জল দান করাবেন। যে বাড়িতে আসবে তাকে দিয়ে জল খাওয়াবেন ওকে। আর যেটা করবেন যে ও কথা যাতে শোনে, তার জন্য হোল, HOLE, হোল, হোল কথাটাকে চ্যান্টিং করবেন, বা ওর জলের বোতলের গায়েতে হোল কথাটা লিখে দেবেন। দেখুন, ওর মায়ের সঙ্গে ওপরে মায়ের নাম, নিচে ছেলের নাম, মাঝখানে হোল, এইটা লিখে দেবেন, দিয়ে ওই জলটা ওকে খেতে দেবেন। দেখুন, ও ঘরে ফিরে আসবে, আসবে ঘরে। ঠিক আছে? হ্যাঁ, এরকম সমস্যা আমরা পাই, এবং প্রচুর আমাদের কিন্তু সাধারণ টোটকা রয়েছে, সব সময় যে বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, আজকে আমরা দেখুন, আমরা রেকির পাঠশালাতে আবার সেই চক্র নিয়ে চলে যাচ্ছিলাম। চক্র ব্যালেন্সিং, হ্যাঁ, আমরা যেদিন সেমিনারটা করব বা ওয়ার্কশপটা করব, সেদিন কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে আপনাদের পয়সা লাগবে না। আমার একান্ত ইচ্ছে আপনাদের চক্র ব্যালেন্সিংটা আপনাদেরকে শিখিয়ে দেবো, কিভাবে চক্র ব্যালেন্সিং করতে হয়। সবকিছু পয়সার বিনিময়ে হয় না, কিন্তু যারা আসবেন তারা গেনার হবেন, যারা আসবেন না তারা শিখতে পারবেন না। আমি বারবারও বলছি যে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আপনারা যাদের মনে হবে, তারা ছেলে মেয়ে নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকে আসতে পারেন। সেখানে এসে ক্লাস করুন একটা দিনের, সেখানে ব্যবস্থা থাকবে আমাদের, কোনো অসুবিধে কিচ্ছু হবে না। সারাদিনের ক্লাস, আপনারা ধরে রাখুন 3-4 ঘন্টা ক্লাস তো হবেই, তারও বেশি হতে পারে, কারণ আমার ক্লাস করতে গেলে আমি টাইম ধরে ক্লাস করাতে পারি না, সেখানে ক্লাস একটু বেড়ে যায়। এবং আমার ফোন নাম্বারে আবারও বলছি, স্ক্রলিং এ যাচ্ছে যে ফোন নাম্বার দুটো, ওই নম্বরটা লিখে রাখুন, 9007348660। এই নাম্বারে ফোন করে আপনাদের ভবানীপুর যদুবাবুর বাজার স্টপেজে আপনাদেরকে আসতে হবে, ওখানে আমার চেম্বার, ওখানেই ক্লাস হবে। হ্যালো, হ্যালো, হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যাঁ এবার বলুন, জোরে বলুন। আমি বলছি কি যে আমার নাতি স্যার তার ভবিষ্যৎটা কেমন যাবে? আপনার নাতির নাম না জানলে আমি কি করে ভবিষ্যৎ বলবো? আর নাতির, পড়ালেখা কেমন হবে তাকে বলছি। আরে নাতির নামটা বলুন। আর নামটা বিভাব, হ্যাঁ, বিভাব, বিভাব। স্পেলিংটা বলুন, হ্যাঁ, বানানটা বলুন। কি বিভব? বিভাব, বিভব, বিভব কি? বিভাব বাউরি। বাউরি, হ্যাঁ, বাউরি, বাউরি। বাউরি, আচ্ছা ঠিক হয়েছে। কি হয়েছে নাতি, কি কত বয়স কত? 16 হ্যাঁ, 16 চলছে। 16+ চলছে। আপনার কথা কতটা শোনে? কথা বলা মোটামুটি শুনে। হ্যাঁ, পড়াশোনা করছে? হ্যাঁ, বলছে। পড়ছে। আর 16 মানে তো এখন তো এতে মাধ্যমিক 11-এ পড়ছে। দিল মাধ্যমে দিল সব। মাধ্যমিক দিয়েছে? পাস করেছে, হ্যাঁ, পাস করেছে। হ্যাঁ পাস তো নিশ্চয়ই করবে, পাস করবে না কেন? এবার ভর্তি হয়েছে, স্কুলে ভর্তি হয়েছে কি? হ্যাঁ, হ্যাঁ, ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কষ্ট করে আরেকটু পড়াশোনা করান, করে ওকে একটু টেকনিক্যাল লাইনে দিয়ে দেবেন। ওকে হায়ার সেকেন্ডারি, হ্যাঁ আপনি ওকে হায়ার সেকেন্ডারি পাস করলে আপনি ও যে যে কাজটা ভালোবাসে সেই কাজের দিকে ওকে দেবেন। ও যদি কম্পিউটার জনিত কিছু ভালোবাসে তাতে দেবেন, ও যে কাজটা ভালোবাসে সেই কাজের দিকে দিয়ে দেবেন ওকে। ওই আপনি আর ওই অন্য ডিগ্রি বাড়াতে যাবেন না, তাতে ও ভালো করবে, ও রোজগারও তাড়াতাড়ি করবে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা হায়ার সেকেন্ডারি পাশের পরে তাদের যদি টেকনিক্যাল লাইনে দিয়ে দেওয়া যায় তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারে এবং তারা ভবিষ্যতে অনেক বেশি উজ্জ্বল হতে পারে। কিন্তু হায়ার সেকেন্ডারিটা একটা ট্রেডমার্ক, আমাদের এইচএস পাসটা ভীষণভাবে দরকার। এবং ওর ক্ষেত্রে কি হবে, আরেকটা জিনিসও বলে দিই, ও খুব তাড়াতাড়ি বিয়েও করে নেবে। কাজে ওর টেকনিক্যাল লাইনে ওর কিছু রোজগার করাটা খুব দরকার। অলরেডি ওর কিন্তু পছন্দের তালিকায় কেউ আছে, কাজে সেটা তাকে খাওয়াতে হতে হবে। সেই জন্য আমাদের এটার পরে যদি কিছু আমরা রোজগার করে নিতে পারে ও, তাহলে ওর ভবিষ্যৎটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আজকে নেক্সট আমাদের আলোচনা ছিল, আমরা তো চক্র নিয়ে বলেই যাচ্ছি, চক্র ছেড়ে যে বেরোতে পারছি না। আজকে আমার একটা ছিল যে আমরা এই যে পেন বা ব্যথা, ব্যথা নিয়ে কথা বলি। ব্যথা কত রকমের ব্যথা হয়। মনের ব্যথা, হার্টের ব্যথা, হাতের ব্যথা, মানুষের কথা শুনে ব্যথা, মানুষের মানে পিঠে ব্যথা, গোড়ালি ব্যথা, পায়ের তলায় হাড় বেড়ে গেলে ব্যথা। ব্যথার তো সেই ব্যথার ভ্যারাইটি বলে বলে শেষ করতে পারবো না। এবার ব্যথার উৎপত্তিটা কোথা থেকে? এই যে পেন, পেনটা কোথা থেকে উৎপত্তি এটা কি জানেন আপনারা? আমি বলেছি আপনাদের, মন হচ্ছে ব্যথার জায়গা। যত ব্যথা শুরু হবে সবটাই জানবেন মনের থেকে। আমি একজন ব্যক্তিকে পেয়েছি, কালকে একজনের ফটো দেখলাম, ভদ্রমহিলার মধ্যে বলছেন আমার সারা শরীরে যন্ত্রণা, ব্যথা। তার কারণটা কি? ওর মনে শান্তি নেই, মনের ভীষণভাবে কষ্ট। যেটার জন্য কি হয়েছে, ওনার কষ্টটা না কি না, ওনার ফিনান্সিয়াল প্রবলেম। সেখান থেকে উনি ভাবছেন কি করে আমার সংসার চলবে, কিন্তু তার বাড়ির লোক সংসার চালাচ্ছে, কিন্তু ওনার একটা মাথায় অতিরিক্ত চিন্তা এবং সেটার জন্য ডাক্তার দেখিয়েছেন, সব করেছেন, কিন্তু সেই পেনটা কিন্তু যাচ্ছে না। কি করে যাবে? রেকি একমাত্র পারে সেই পেন কমানোর জন্য। এটা নিয়েই আজকে কথা বলবো। প্রথমত হলো যে পেন 3 রকমের হয়। একটা হচ্ছে ইমোশনাল, আমরা যদি মানে কি বলবো, ইমোশনালি আমরা যদি খুব বেশি ব্যাকুল হয়ে পড়ি তাহলে এক ধরনের পেন হয়। আরেকটা হচ্ছে গিলটিনেস, আমার ভেতরে যদি অপরাধবোধ কাজ করে তাহলে এক ধরনের পেন হয়। আরেকটা পেন হয় ফাইন্যান্সিয়াল প্রবলেম, এক্ষুনি যেটা বললাম, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে আমার শরীরে আরেক ধরনের পেন হয়। এবার পেনটা কোথা থেকে শুরু হয় না, আমার ঘাড়ের থেকে শুরু হবে পেনটা। পেন কিন্তু মাথার পেছন থেকে পেনটা শুরু হয়। এই যে পেনটা হয় শুরু কিন্তু মাথার মানে ব্যাক পোর্শন থেকে। তা সেটা কোথায় কি হয়, ব্যাক পোর্শন থেকে ঘাড় অব্দি যে পেনটা হয়, যে আমরা অনেকে বলে থাকি স্পন্ডিলাইটিস।
স্পন্ডিলাইটিস রোগটার নাম দিয়ে দিলাম, কিন্তু এই রোগটার উৎপত্তিটা কিভাবে না, ইমোশনালি আমরা যদি মানে ঠকে যাই কারোর কাছে, বা ইমোশনালি কাউকে যদি ব্ল্যাকমেল করি, বা ইমোশনালি কাউকে যদি মিথ্যে কথা বলি, বা ইমোশনালি কাউকে ভুল বোঝাই, তাহলে কিন্তু সেই এফেক্টটা তারও যেমন হবে, ইউনিভার্স কিন্তু আমাকেও ছাড়বে না, আমারও ঠিক ততোধিক সেম, ওর যদি 100% হয় আমারও 100% হবে, কারণ আমি যে ফ্রিকোয়েন্সিটা ছেড়েছি ওই ফ্রিকোয়েন্সিটা আমাকেও কিন্তু ফেরত দিয়ে দিল। সেই ক্ষেত্রে ওই জায়গাতে যন্ত্রণা হবে এবং ওর থেকে নিরাময়ের রাস্তা লাস্টে বলব। এইবারে বলি যে আমাদের মাছ পিঠে দেখবেন কাজ করতে করতে হঠাৎ করে দেখবেন যে মাছ পিঠে মাছ চলছি ফিরছি, মাছ পিঠে ব্যথা হচ্ছে, মাছ পিঠে মানে পিঠের মাঝখানটার দিকটা ব্যথা হচ্ছে। আর পিঠের মাছ বরাবর আমাদের যেটা হয় ব্যাক পোর্শনে ওইটা ধরে দেখবেন কোমর অবধি চলে আসে ব্যথাটা, ওইটা হচ্ছে গিল্টিনেস। গিল্টিনেস কেন বলা হচ্ছে, যে অপরাধ প্রবণতা, অপরাধ প্রবণতা শুধু না, অপরাধ কোনো সময় আপনি হয়তো অজান্তেই অপরাধ করেছেন, সেই অপরাধের বোঝাটা আপনাকে অনেকদিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে, এইটা কিন্তু কাউকে বলতে পারছেন না। সে কম বয়সেও করতে পারেন, আপনি আপনি বেশি বয়সেও করতে পারেন, মাঝ বয়সেও করতে পারেন, হয়তো আপনি অন্যায়টা করেছেন কিন্তু সেটা কাউকে বলতে পারছেন না। সেই অপরাধ বোধটা থেকে আপনার কিন্তু মিডল পয়েন্টে এবং কোমর পর্যন্ত যন্ত্রণা হবে। আরেকটা হচ্ছে মিডল পয়েন্ট থেকে পা পর্যন্ত যে যন্ত্রণা, সেটার জন্য হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম। আমাদের হাঁটু হচ্ছে মনের জায়গা, মনকে ভালো রাখতে গেলে হাঁটুকে ভালো রাখতে হবে, তার জন্য হাঁটুর ব্যায়াম, আমাদের হাঁটুতে রেইকি দেওয়া, সমস্ত কিছু করতে হবে, এবং সেখান থেকে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আসে, এবং সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম এলে পরেই আমাদের দেখবেন যে কোমর থেকে পা পর্যন্ত লোয়ার পোর্শনে প্রচন্ড যন্ত্রণা এবং জ্বালা। আরেকটা জিনিস হচ্ছে নার্ভের যন্ত্রণা, সাইটিকার যন্ত্রণা আপনারা যেটা বলে থাকেন, সাইটিকার যন্ত্রণাটা অ্যাকচুয়ালি হচ্ছে নার্ভের পেন। এটাও কিন্তু তিনটে মিশ্রিত হয়ে হয়, ইমোশনাল, গিল্টিনেস, ফিনান্সিয়াল প্রবলেম, এই তিনটাকে কম্প্যাক্ট করে হয়ে যায়, তখন হচ্ছে নার্ভের পেন। এবার নার্ভের পেন হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন, আপনি দেখবেন কোমরের শিরা থেকে পা পর্যন্ত একটা অসম্ভব, যখনই হাঁটতে থাকবেন একটা ঠিক তীরের মতো খচখচ করে লাগবে, একটা যন্ত্রণা হতে থাকে। এবার তার জন্য আপনি কি করবেন, তার জন্য কিন্তু সুইচ কোড আছে, সেটাকে চ্যান্টিং করতে হবে, এবং যেগুলো করেছিলেন সেগুলোকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন। এবার কিভাবে সারেন্ডার করবেন সেগুলো আমি বলবো আজকে। প্রথমত হচ্ছে এই স্পন্ডিলাইটিস বা ঘাড়ে যেটা যেটা বললাম ইমোশনাল, যদি আপনি কাউকে ব্ল্যাকমেল করে থাকেন, ইমোশনালি বোকা বানিয়ে থাকেন, বা ইমোশনালি আপনি নিজে বোকা বনেছেন, আপনার কারোর কথা বিশ্বাস করে আপনি ভুল বুঝেছেন, এরকম প্রচুর মানুষ আছে যে ইমোশনালি কাউকে ভুল বিশ্বাস করে সে কিন্তু বোকা হয়েছে। তার ক্ষেত্রে কিন্তু ঘাড়ের কাছে দেখবেন একটা শিশির করে যন্ত্রণা হবে এবং খুব কষ্টদায়ক যন্ত্রণা। সেই ক্ষেত্রে আপনি যে সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করবেন সেটা হচ্ছে 71 একটু ড্যাশ দিয়ে 81-533। এইটা চ্যান্টিং করলে আপনার এই যে মাথার পেছন থেকে ঘাড় অবধি আমি যে দেখাচ্ছি এই যন্ত্রণাটা চলে যাবে। এটা বা এটা জলের বোতলের গায়েতে বা কাচের গ্লাসের দিকে এরকমভাবে তাকিয়ে আপনি ওই নম্বরটা বলে জলটা আস্তে আস্তে খাবেন। আপনি এটাকে 41 দিন করবেন পরপর। 41 দিন করলে প্রতিদিন 28 বার বলে এটা করবেন, 41 দিনের দিন দেখবেন যেটা গায়েব হয়ে গেছে। এইবারে হচ্ছে গিল্ট ফিলিং এর জন্য যেটা বলেছিলাম যে মাঝপিঠ থেকে কোমর অবধি যে যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণার জন্য আমি একটা নম্বর বলবো, সেই নম্বরটা যদি চ্যান্টিং করেন আপনি দেখবেন যে আপনি যে অপরাধ বোধে ভুগছেন সেই অপরাধটা ইউনিভার্সের কাছে আপনি স্বীকার করে নিন যে হ্যাঁ আমি অন্যায় করেছি, ইউনিভার্স তুমি আমাকে যা শাস্তি দেওয়া সেই শাস্তি দাও, কিন্তু আমি এর থেকে মুক্তি পেতে চাই। তাহলে ইউনিভার্স কিন্তু তোমাকে বা আপনাকে মুক্তি দিয়ে দেবে। তার কাছে সারেন্ডার করুন। ইউনিভার্স কিন্তু চোখে দেখা যায় না, সেটা শিবের কাছে গিয়ে বলতে পারেন, মা কালীর কাছে গিয়ে বলতে পারেন, হনুমানজির কাছে গিয়ে বলতে পারেন, যার কাছে ইচ্ছে বলুন, শক্তির কাছে, কোনো একটা শক্তির কাছে গিয়ে সারেন্ডার করুন যে হ্যাঁ আমি এটা অন্যায় করেছিলাম, এটা কেউ জানে না, আর এটা কিন্তু লুকোনো অপরাধ, এটা কেউ জানে না, কিন্তু আমি এর থেকে বেরোতে চাই,
যা করেছি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করো। তার জন্য যে নাম্বারটা সেটা হচ্ছে 68649940। এটা করলে পরে আপনার ওই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এইবারে বলছে ফিনান্সিয়াল প্রবলেম। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য যে পেনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোমর থেকে নিচ পর্যন্ত। পায়ের মধ্যে যন্ত্রণা, দেখবেন পাটার মধ্যে অসহ্য, মনে হচ্ছে পা কামড়াচ্ছে, পা রাখতে পারছেন না এক জায়গায় বসিয়ে, আপনি বসে থাকতে পারছেন না, কষ্ট হচ্ছে, গোড়ালিতে যন্ত্রণা হচ্ছে, হাড় বেড়ে গেছে, নানা রকমের প্রবলেম হচ্ছে। সেগুলি সবটাই কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম থেকে আপনার ভেতরে এই কষ্টগুলো হচ্ছে এবং আপনার চক্র মানে রুট চক্র বিঘ্নিত হয়েছে বা মূলাধার চক্র যেটা বিঘ্নিত হয়ে গেছে, সেটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা নম্বর বলবো, সেই নম্বরটা হচ্ছে, সরি এটা সুইচ কোড আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যাডজাস্ট চেঞ্জ নাও বি। স্ট্রাকচার অ্যাডজাস্ট চেঞ্জ নাও বি। বি কথাটা হচ্ছে বিই। এইটা আপনাদেরকে একটা জায়গায় বা হাতে লিখে রাখতে হবে। লিখে রেখে আপনি চ্যান্টিং করুন এবং আপনি দেখুন যে ওখান থেকে কতটা আপনি বেরিয়ে আসতে পেরেছেন এবং আপনার ফিনান্সিয়াল প্রবলেমও দেখবেন অনেকটা কমে গেছে। আর তাছাড়া ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমরা তো বলে দিয়েছি যে শুক্রের পর্বতের কাছে আমরা কি লিখবো, 897 সবুজ কালি দিয়ে করে রাউন্ড করে নেব এবং ঠিক এই মিডল পয়েন্টে 15 লিখবো, এটা লিখে রাখবো। আর আরেকটা জিনিস পরের দিন আমি বলবো, সব একসঙ্গে বললে আপনাদের মনে থাকবে না। এবারে বলছে ইন্ডিভিজুয়ালি আপনি যদি কোমরে ব্যথা হয়, আপনার মনে হচ্ছে শুধু কোমরটা যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে, আপনি কোমরে যন্ত্রণার জন্য আমি বহুবার বলেছি 58 আইস ব্লু এটা চ্যান্টিং করুন। আর নার্ভের যন্ত্রণার জন্য যেটা বলছিলাম সাইটিকার যন্ত্রণা, সাইটিকার যন্ত্রণা বা নার্ভের যন্ত্রণা হলে পায়ের যেখানটা হচ্ছে সেখানে 5.0 হার্টজ HZ, এই কথাটা 5.0 HZ, এই কথাটা লিখে 28 বার বলবেন এবং 41 দিন করুন চ্যান্টিং করে। জলটা অতি অবশ্যই খাবেন, আপনি দেখবেন যে আপনার যন্ত্রণাটা আস্তে আস্তে কমে গেছে। আরেকটা হচ্ছে শুধু ব্যথা, পেনকিলার। পেনকিলার আপনারা ওষুধ মুড়ি মিষ্টির মতো খেয়ে নেন, পেনকিলারটা খাবেন না। না খেয়ে আপনি 911, বহুবার বলেছি 911 চ্যান্টিং করুন, অথবা এই জলের গ্লাসে বোতলে লিখে রেখে দেবেন, রেখে দিয়ে ওখানে ওটাতে জল ভরে ভরে খাবেন। দেখবেন আপনি এটাতে ব্যথাটা আস্তে আস্তে নিরাময় হচ্ছে। এবং ব্যথাকে যত প্রশ্রয় দেবেন ব্যথা কিন্তু প্রশ্রয় পাবে। এবং ব্যথাকে যদি প্রশ্রয় না দিয়ে যদি মনে হয় একটু ফ্রি হ্যান্ড যোগা করবেন বা যতটা পারবেন রেইকির সাহায্য নেবেন, আপনি দেখবেন ভালো থাকবেন। আরেকটা হচ্ছে সুইচ কোড। খুব অ্যাকিউট যন্ত্রণা, খুব অ্যাকিউট যন্ত্রণা আপনি সহ্য করতে পারছেন না, তখন যে এটা করবেন সেটা হচ্ছে কারি, CURRY, কারি। এই কারি কথাটা অতি অবশ্যই বলবেন, দেখবেন যে অ্যাকুট যন্ত্রণাটা কমে গেছে। তাহলে আজকে যে ব্যথা নিয়ে আমরা কথা বললাম, এই ব্যথা নিয়ে আপনারা নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করবেন যে কেন ব্যথা হয় এবং এত ব্যথায় কষ্ট পাচ্ছি কেন। আরেকটা জিনিস ব্যথা শুরু হয়ে যায় বা গায়ে যন্ত্রণা শুরু হয়, সেটা হচ্ছে বাস্তু। আপনাদের বারবার বলছি, দেখুন আমি বাস্তু ভিজিট করি বা বাস্তুতে গিয়ে কাজ করে দিয়ে আসা হয়। যদি কারোর মনে হয় বাস্তুতে অসুবিধা আছে বা বাস্তুতে মনে হচ্ছে কোনো স্পিরিট আছে, নেগেটিভিটি আছে, তাহলে আমার ফোন নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। তাছাড়া যে কোনো প্রবলেমের জন্য আপনারা ফোন করতে পারেন, আমার ফোন নম্বর খোলা আছে। তৃতীয়ত বলি, আমার যে পডকাস্টটা চলছে সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রিবেলা, অতি অবশ্যই শুনবেন, দেখবেন, আপনাদের উপকারে লাগবে। এবং ওয়ার্কশপে যারা নাম লেখাতে চান তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাম লিখিয়ে নেবেন। নমস্কার।